প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। দিনের শুরুতে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, যাত্রীদের চোখে মুখে ঈদের আনন্দ। এবার মনে হচ্ছে যে না, ভালোভাবে যেতে পারবো ইনশাআল্লাহ। বাড়িতে যাচ্ছি ঈদের জন্য আর কি, খুবই খুশি লাগছে মনে। ঈদের সময়টা অনেক ভিড় থাকে, তাই একটু আর্লি চলে যাচ্ছি। ঘাট সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী। খাবারের কষ্ট হচ্ছে, যানজট ঝামেলা, আমাদের টয়লেট বাথরুম সবকিছু আমাদেরই আসছে। ছেলে পেলে নিয়ে এখন যে কখন যে পৌঁছাবো এখনো তারপরে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়া সহ বিএনপির 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। 2 মন্ত্রী শপথ ভঙ্গ করলেও মন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে এমন কোনো আইনি বিধান নেই, জানালেন আইনমন্ত্রী। এবারও কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবিদদের। এবার হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সৌদি সরকার। অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কায় 109টি চেকপয়েন্ট। এবং ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 90 জেএমবির সদস্য 2 দম্পতি আটক। সরকারের নির্দেশনার পরও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশ থেকে দারিদ্র্য দূর করতে কাজ করছে তার সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানুষ না খেয়ে থাকবে না। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করার আগে এক সমাবেশে প্রধানমন্ত্রী একথা বলেন। এরপর হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধনকে ঘিরে সকাল থেকে চিলমারী থানাহাট AUI পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন স্থানীয়রা। কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বলেন, এদেশে আর কেউ না খেয়ে থাকবে না। এই কুড়িগ্রাম সবসময় ছিল মঙ্গাপ্রীত। কুড়িগ্রাম শুনলে মানুষ বলতো এখানে মঙ্গা হয়। আমাদের প্রতিজ্ঞা ছিল যে এই মঙ্গা শব্দটা যেন আর এই কুড়িগ্রাম বা বৃহত্তর রংপুরবাসী তাদেরকে যেন আর এই মঙ্গা শব্দটা মুখে উচ্চারণ করতে না হয় আর কানে শুনতে না হয়। আল্লাহর রহমতে আমরা কিন্তু তা করতে সক্ষম হয়েছি। এখন আর কেউ মঙ্গা বলে না, বরং সবাই উৎপাদনমুখী হবে, কাজ করবে। এবং এই প্রত্যেক অঞ্চলে আপনারা জানেন যে আমরা একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আমরা কুড়িগ্রামেও করব, যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে সন্ত্রাস জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে বিএনপি জামায়াত। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রত্যেকটা ধর্মেই কিন্তু শান্তির কথা বলা আছে। ইসলামে কখনোই বলা নাই যে মানুষ খুন করা হোক। খুনের দায়িত্ব কিন্তু কাউকে দেওয়া হয় নাই। শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে নিজেরা খুন খারাপির পথে যাবে, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা বরং আমাদের পবিত্র ধর্ম ইসলামকে হেয় করা হয়, ছোট করা হয়। ইসলাম ধর্মকে মানুষের কাছে আরো
মানে খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করা হয়। কাজে কেউ যেন এই ধরনের পথে না যায় এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে, জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকে এ ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন। 2021 সালের মধ্যে এদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। সময় সংবাদ, চিলমারি, কুড়িগ্রাম। রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই অভিযোগ আমলে নেন। পরে একটি মামলায় আগামী 18 অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়। মামলায় বেগম জিয়া ছাড়াও বিএনপি নেতা মারুফ কামাল, শিমুল বিশ্বাস সহ 84 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত বছর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর দারুস সালাম এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে নাশকতার এই 3 মামলা করে পুলিশ। দুই মন্ত্রী শপথ ভঙ্গ করলেও মন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে এমন কোনো আইনি বিধান নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জনগণের দাবি অনুযায়ী দণ্ডিত যুদ্ধ অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করতে যাচ্ছে সরকার। এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66 এ ক্লিয়ারলি দেওয়া আছে। এই প্রেক্ষিতে কিন্তু সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না। এই সাজার পরেও যে তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই। যাদেরকে ফাঁসি দেওয়া হলো কিন্তু তারা তো মৃত, যেহেতু তারা মুসলিম লর আওতাধীন, তাদের সম্পত্তি কিন্তু ল অব ইনহেরিটেন্স অনুযায়ী তাদের ওয়ারিশগণের কাছে চলে গেছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সংশোধন করলেই তাদের সম্পত্তি আমরা আনতে পারব। সেই ক্ষেত্রে নতুন আইন করতেই হবে। টিকিট সংগ্রহের যুদ্ধের পর এবার বাড়ি ফেরার পালা। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়ছেন নাগরিক মানুষ। আর তাই সকাল থেকেই দেশের রেল স্টেশনগুলোতে ছিল ভিড়। আগাম টিকিটে বাড়ি যাওয়ার প্রথম দিনে যাত্রীদের চোখে মুখে ছিল ঈদের আনন্দ। কর্তৃপক্ষ বলছে, ট্রেনে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সকাল হতে না হতেই কমলাপুর রেল স্টেশনে এভাবেই প্রয়োজনীয় ব্যাগপত্র নিয়ে আসতে থাকেন ঈদে ঘরমুখো যাত্রীরা। দীর্ঘদিন পর দেখা হবে প্রিয়জনদের সাথে, তাই সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। আমি বাড়িতে যাচ্ছি, ঈদ করব, কাজিনদের সাথে দেখা করব, খেলবো, অনেক মজা করব, আনন্দ করব, ভাই বোনরা আছে, খেলাধুলা করব। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার ফ্যামিলি ছেড়ে যাচ্ছি, আবার নতুন ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছি, এর জন্য অনেক বেশি ভালো লাগছে। বাড়িতে যাওয়ার জন্য তো অনেকদিন আগে টিভি করার সঙ্গে অনেক মজা। বাড়িতে গেলে ভালো লাগে, সবার সাথে দেখা হয়, ওখানে ব্যস্ত থাকি। নির্ধারিত সময়ের মধ্যে স্টেশনেও আসে কাঙ্ক্ষিত ট্রেনগুলো, তবে সরকারি ছুটি শুরু না হয় উপচে পড়া ভিড় ছিল না। এরপরও যারা নারী ট্রেনে ঘরে ফিরছেন তাদের সবারই অপেক্ষা কখন দেখা হবে প্রিয়জনদের সাথে। পরে দেখা যাবে অনেক ভিড় হবে, সেজন্য আগে যাচ্ছে আর কি। আর একটু সময় আছে, ছুটিতে আছি, সেজন্য একটু আগে যাচ্ছে। অন্যবার তো অনেক কষ্ট করে যাই, এবার মনে হচ্ছে যে না, ভালোভাবে যেতে পারবো ইনশাল্লাহ। যেরকম ভেবেছিলাম সেরকম না, অনেকটা রিল্যাক্সে যাচ্ছি। মনে হচ্ছে না তেমন ঝামেলা হবে, চলে যেতে পারবো, বাড়িতে খুবই ভালো লাগছে। এদিকে যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। প্রতিটা গাড়িতেই আমাদের পুলিশ থাকবে, স্টেশনেও পুলিশ আছে, আনসার বাহিনী আছে, আর্ম ব্যাটালিয়ন আছে, র্যাব আছে, এনএসআই, ডিজিএফআই, মোটামুটি সব ধরনের লোকে রাখা আছে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিদিন আশা করি বিভিন্ন রুটে 1 থেকে 1.5 লাখ লোক যাবে। এছাড়া ঈদ শেষে ঢাকা ফেরা নিশ্চিত করতে বেশ ভিড় ছিল ফিরতি টিকিটের কাউন্টারগুলোতে। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির পশুর হাটগুলো। রাজধানীর বাইরের জেলাগুলোতে এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর সিটি হাটে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছে তার কাছে। রাকিব,
রাজু, কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু রাজশাহী এবং এর আশপাশের যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়েছে বেশ। আমরা সকাল থেকেই রাজশাহীর সর্ববৃহৎ যে কোরবানির পশুর হাটটি রয়েছে সিটি হাট, সেখানে কিন্তু এসেছি এবং দেখেছি যে আসলে এখানে পশুর যে আমদানি হয়েছে সেটি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজশাহী যেহেতু সীমান্ত এলাকা, এই সিটি হাটের একটি সুপরিচিতি রয়েছে যে এখানে ভারতীয় গরু সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে বিগত কয়েকদিন থেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে ভারতীয় গরু একেবারে আসেনি। এখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যারা গরুর মৌসুমী ব্যবসায়ী করে, হাট ইজারাদাররা যারা রয়েছেন, যারা নিয়মিত গরু ব্যবসায়ী করেন, তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত বলা চলে যে এই হাটে মাত্র 5% ভারতীয় গরু রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেশীয় গরুতে ভরপুর। এবং আমরা জানি যে বিজিবি সীমান্তে কড়াকড়ি নজরদারির কারণে কিন্তু এই ভারতীয় গরুগুলো এখনো পর্যন্ত আসেনি এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা হাটে সেই রকম লক্ষ্যও করিনি যে হচ্ছে ভারতীয় গরু এসেছে, এবং এই কথাটি আমাদেরকে ইজারাদার নিশ্চিত করেছেন। এবং দেশীয় খামার আশপাশে গড়ে ওঠার কারণে কিন্তু এই যে সিটি হাট যেটি দেখছেন আপনারা, সেটির আশপাশের যে টিকর, খিরসিন টিকর এবং পবা সহ অন্যান্য উপজেলা যেগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু খামার গড়ে উঠেছে, দেশীয় প্রজাতির গরুর খামার গড়ে উঠেছে, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছে এবারে হাটগুলো নিয়ে দেশীয় জাতের গরু সব থেকে বেশি। এবং এখানে 45,000 থেকে 3 লাখ টাকা মূল্যের কিন্তু দেশীয় গরু আমরা দেখেছি, ব্যবসায়ীরা বলছে এই ধরনের দামের মধ্যে রয়েছে। এবং এটিকে ক্রেতারা বলছে অনেক বেশি উচ্চ মূল্য, কিন্তু আসলে যারা দেশি গরু বিক্রেতা তারা বলছে আসলে গোখাদ্যের দাম গেল বছরের থেকে এবারে কিন্তু প্রতি কেজিতে 12 থেকে 15 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তারা এই দামটি রেখেছেন, যেটিকে স্বাভাবিক হিসেবে বলছেন তারা। এছাড়া হাটের নিরাপত্তার জন্য কিন্তু এখানে 14টি সিসিটিভি ক্যামেরা, এছাড়াও 4টি কিন্তু নকল টাকা শনাক্ত করে মেশিন কিন্তু এখানে বসানো হয়েছে। এছাড়াও হাট ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও এই হাটটি তদারকি করছে। রাজু, এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ কোরবানির গরু কেনাবেচার খবর আমরা জানছিলাম। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এদিকে কোরবানিকে সামনে রেখে এবারও হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় থাকছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। তবে বছর জুড়ে খামারগুলোতে নজরদারি করা না হলে রাসায়নিক ব্যবহার করে পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া রোধ করা যাবে না বলে মত পরিবেশবিদদের। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত বেশিরভাগ গবাদি পশুই বিক্রি হয়ে থাকে ঈদুল আজহায়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত গড়ে উঠছে ছোট বড় অনেক খামার। তবে কিছু অসাধু কৃষক ও ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকে। এই ওষুধ প্রয়োগের ফলে পশুর কিডনি, ফুসফুস ও লিভার যেমন নষ্ট হয়, তেমনি এসব পশুর মাংস খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ। সরকার যদি সহযোগিতা করে যে আপনি মোটাতাজা করেন, এই পদ্ধতিতে এই খাওয়ায় করেন, গভর্নমেন্ট যদি ওপেন করে দেয় জিনিসটা, শুধু তাদের কৃষি বিভাগের বা পশুপালন বিভাগের হাতে না রেখে, তাহলে মানুষ সেটা করতে পারে। কিন্তু মানুষকে একটু ট্রেন আপ করে দেওয়া দরকার, সরকারের এটাও একটা কাজ। ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা এমন পশু শনাক্তে এবছর পশু হাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যারা এটা পর্যবেক্ষণ করবে এবং ওই যে প্রাণীগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে, তারা এর সঙ্গে ডাক্তারও থাকছে কিন্তু, এবং প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা চলাচলের ইম্পর্টেন্ট জায়গাগুলিতে আমাদের নজরদারি থাকবে। প্রশাসনও এ বিষয়ে কিন্তু নজরদারি করবে। তবে সরকারি জনবল কম থাকায় সার্বিক তদারকিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ পরিবেশবিদদের। ঈদের 1 মাস 2 মাস আগেই এলাকা প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বারদের বলে দেওয়া হোক যে তোমরা ভলান্টিয়ার দাও, আমরা সমস্ত বাজারগুলি আমরা দেখব বা কিভাবে কি ধরনের গরু আসতেছে। গবাদি পশু পালনে অনৈতিক কার্যক্রম বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। ব্যাংকে বিপুল পরিমাণ অলস টাকা, সরকারি উদ্যোগ বাড়ানোর দাবি। এবার হজ পালনে হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এজন্য নিয়মিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 3,000 আধুনিক যানবাহন।
অনুমতি ছাড়া হজের নামে আগত ব্যক্তিদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে 109টি চেকপয়েন্ট বসানো হয়েছে। 9 সেপ্টেম্বর শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়ার দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই। গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে 2টি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজ যাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তান ও তুরস্ক যে অনৈতিক বিবৃতি দিয়েছে তার কঠোর সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পাকিস্তান দূতাবাস এখন ষড়যন্ত্রের আখড়া। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। পাশাপাশি এর প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দেন। পাকিস্তান দূতাবাস এখনো ষড়যন্ত্রের আক্রা নব্য কাশিমবাজার কুটিতে পরিণত হয়েছে। পাকিস্তান ও তুরস্ক যে নিন্দনীয়, অনৈতিক, ঘৃণ্য ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রদর্শন করেছে তার প্রতিবাদে আগামীকাল 8 সেপ্টেম্বর 2016 বৃহস্পতিবার বিকেল 5টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত ও জমায়েত শেষে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হবে। দুপুরের সময় আরো থাকছে। বিশ্বকাপ বাছাই পর্বে হারের লজ্জা এড়ালো আর্জেন্টিনা। পিছিয়ে থেকেও ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলের ড্র। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারালো ব্রাজিল। কথিত জেহাদে অংশ নিতে বিদেশে যাওয়ার চেষ্টার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 2 দম্পতিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, এই 4 জন নব্য জেএমবির সদস্য। সংগঠনের শায়ক বা নেতা নির্দেশে তারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস নাহিদ সুলতানা বিয়ে করেন 2 সন্তানের জনক এইচএসসি পাস আমিনুল ইসলামকে। গত 22 মে মাদারীপুরের শিক্ষক হামলার ঘটনায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ফয়জুল্লাহর উপস্থিতিতে এই বিয়ে হয়। অন্যদিকে অনার্স 2য় বর্ষের ছাত্রী মার্জিয়া আক্তার সুমি বিয়ে করেন তার 1 বছরের জুনিয়র শরীফুল ইসলামকে। দুটি বিয়েই হয় নব্য জেএমবির এক শায়েখ বা নেতার নির্দেশে। সুমি, আমিনুল এবং শরীফুলকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তাদের তথ্য অনুযায়ী নাহিদ সুলতানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করার কথা জানায় র্যাব। শুধুমাত্র এই যে জঙ্গিবাদের দিকে নিজেকে সন্নিবেশিত করা এবং জঙ্গি আক্রমণ করার জন্যই কিন্তু তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এদেরকেও কিন্তু বেশ কিছু
পরীক্ষার মতন দিতে হয় অনলাইনেই, যতদূর আমরা জানতে পেরেছি, এবং সেক্ষেত্রেই যারা এরকম করে তাদেরকেই সাধারণত অনুমতি দিয়ে থাকে তাদের নেতা। এবং র্যাব আরও জানিয়েছে থ্রিমা ও টেলিগ্রাম এই দুটি অ্যাপের মাধ্যমে 90 জেএমবিতে যোগ দেয়া এই দুই দম্পতি কথিত জেহাদে অংশ নিতে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিল। ইনিশিয়ালি যেটা স্বীকার করেছে যে তাদের যেহেতু ক্রমাগত অভিযানের ফলে তারাও কিছুটা আতঙ্কগ্রস্ত, সেক্ষেত্রেই তারা দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছে, এবং যতদূর আমরা জানতে পেরেছি তারা পাকিস্তানে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিল। র্যাব আরও জানিয়েছে 90 জেএমবির যে শাখাটি তাদের সদস্যদের গৃহত্যাগ করার বিষয়টি তদারকি করে তার নাম তালিফ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সরকারের নির্দেশনার পরেও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি দীর্ঘদিন ধরে নিখোঁজ 3 ছাত্রের বিষয়ে হালনাগাদ তথ্য নেই তাদের কাছে। এই অবস্থায় শঙ্কা প্রকাশ করে দ্রুত তালিকা করার দাবি শিক্ষার্থীদের। অবশ্য যাচাই বাছাই শেষে শিগগিরই নিখোঁজদের তালিকা প্রকাশের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে নিখোঁজ হয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ বিভাগের ছাত্র মোকাদ্দাস আলী। একই বছর থেকে খোঁজ নেই আল হাদিস বিভাগের শিক্ষার্থী অলিউল্লাহ রহমানের। গত বছর হঠাৎ উধাও হয়ে যায় কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী মারফত আলী। সবশেষ চলতি বছরের 1 জুলাই থেকে নিখোঁজ রয়েছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স 2য় বর্ষের ছাত্র রকুনুজ্জামান। তবে এদের মধ্যে মারফত আলীর সিঙ্গাপুরে অবস্থান নিশ্চিত হলেও বাকি 3 জনের খোঁজ নেই। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিখোঁজ ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য উঠে আসায় শিক্ষা প্রতিষ্ঠানে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেয় মন্ত্রণালয়, কিন্তু এখনো তালিকা তৈরি করেনি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি জানতে চাই যে এরা আসলে কোথায় আছে এবং কেন তারা নিখোঁজ বা তারা কি করতেছে। যদি নিখোঁজ থাকে তাহলে অবশ্যই তালিকাটা প্রকাশ করা উচিত, আর নিখোঁজ না থাকলে এই বিষয়টাও ক্লিয়ার করা উচিত। আমরা চাই এটা নিখোঁজ যারা আছে তাদের একটা তালিকা প্রকাশ করুক। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি, তথ্য অনুসন্ধান ও যাচাই বাছাই করার জন্য নিখোঁজদের তালিকা তৈরিতে বিলম্ব হচ্ছে। আর সকল শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ রাখতে ডাটাবেস তৈরির কথা জানালেন প্রভিসি। প্রায় 45-46 দিন থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিয়োগ পাননি, যার কারণে সেখানেও একটা অভিভাবক শূন্যতার মধ্যে আমরা আছি। আশা করছি এই সব মিলে খুব স্বল্পতম সময়ের মধ্যেই আমরা নিখোঁজের তালিকা বা সম্পৃক্ত তালিকা আমরা তৈরি করতে সমর্থ হব। প্রতিটি বিভাগে নির্দেশনা দিয়েছি তারা যেন স্ব জায়গা থেকে ডাটাবেস তৈরি করে এবং শিক্ষার্থীদের সকলেই প্রতিটি বিভাগের চেয়ারম্যান সকল শিক্ষার্থীর খবর রাখবে এবং এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, প্রক্রিয়াল বডি কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় নিখোঁজ অলিউল্লাহ ও মোকাদ্দাস আলীর বাড়ি ঝালকাঠি ও পিরোজপুরে, আর রকুনুজ্জামানের বাড়ি যশোরের ঝিকরগাছায়। সময় সংবাদ, কুষ্টিয়া। ঈদুল আজহার ছুটি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে প্রতীক্ষার পর্যটন মৌসুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও বার্মিজ মার্কেটগুলো। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা নিচ্ছে টুরিস্ট পুলিশও। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দীর্ঘ এই সৈকতে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। তাই পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্টগুলো সাজছে নতুন সাজে। পর্যটকদের নানান সুযোগ সুবিধা দিতে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও, তারাও দোকানকে নতুন সাজে সাজাতে ব্যস্ত। ঈদের পরে আমাদের এখানে পর্যটকের আগমন ঘটবে, সেভাবে আমরা প্রস্তুতিটা নিয়েছি। আগের পুরনো মাল ছিল সবগুলো ফেলে দিয়ে এখন নতুন যেগুলো নতুন নতুন ডিজাইনের মাল সবগুলো নিয়ে আসছে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সবকিছুর একটা যাতে নতুন লুক আসে, তো ওইভাবেই আমরা সাজাচ্ছি। যারা গেস্ট আসবেন এখানে তারা যাতে মজা করতে পারেন এই প্রস্তুতিটুকু চলছে। হোটেল মালিক সমিতি বলছে পর্যটকদের কাছে ঈদের ছুটিকে আনন্দময় করে তুলতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করব ঈদে এবং ঈদের পরে যারা আসবে কক্সবাজারে তাদের এখানে আগমনটা আনন্দময় হবে। এদিকে টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচ এলাকার প্রত্যেকটা পয়েন্টে আমরা সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করব, পাশাপাশি কন্ট্রোল রুম স্থাপন করব 3টাই পুলিশ বক্স, সেখান থেকে সতর্কতামূলক প্রচারণা সহ দিক নির্দেশনা প্রদান করা হবে। পর্যটন শহর কক্সবাজারে 1/2 তারকামানের হোটেল, ছোট বড় 1.5 হোটেল ও মোটেল এবং 2 গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে। আর বার্মিজ মার্কেট রয়েছে 12টি। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন দুপুরের সময়। সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। ডেল সুপ্রিম চেয়ার।
নিউ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া তথ্য থেকে সংবাদ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে নিজস্ব ধারণা থেকে বেরিয়ে এসে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ব্যবহার করে সঠিক তথ্য পরিবেশনে সাংবাদিকদের পরামর্শ দেন সাংবাদিক নেতারা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তথ্য প্রযুক্তি, নিউ মিডিয়া ও গণমাধ্যমের বিবর্তন শিরোনামে সেমিনারের আয়োজন করে DRU। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক অজিত কুমার সরকার। এই প্রবন্ধের উপর আলোচনায় নিউ মিডিয়ার প্রভাব, প্রসার, সুফল এবং অপপ্রয়োগের নানা দিক সম্পর্কে তুলে ধরেন সাংবাদিক নেতারা। নতুন আইন করা হচ্ছে এবং নতুন আইনের একটা ভয়াবহ দিক দেখলাম, সরাসরি সম্প্রচার হচ্ছে, এটা যেন তিনি বন্ধ করে দিতে পারেন। আমি বলবো সাংবাদিকদের পক্ষ থেকে ভয়ঙ্কর, কারণ এই ভয়ঙ্কর মহাপরিচালকটা কে হবেন আমরা জানি না। এটা যাতে অন্য আইনের সাথে কনফ্লিক্টিং কিছু না হয়। ইস্যু আছে, ক্রস কাটিং ইস্যু আছে, কারণ সম্প্রচার নীতিমালা, সম্প্রচার আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ICT অ্যাক্ট সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনমন্ত্রী মহোদয়ের ভেটিং এর জন্য আছে। তো এইটাতে অবশ্যই আমরা আরেকবার স্টেক হোল্ডার কনসালটেশন করে তারপর এটাকে চূড়ান্তভাবে নিয়ে আসবো। ফলে সংশোধনের যেহেতু সুযোগ আছে, অতএব এখানে আমাদের এখনো পরামর্শ দেওয়ারও সুযোগ আছে। রাজধানীর মতিঝিলে বাস চাপায় রিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও এক যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সকাল 8:15টায় সদরঘাট থেকে মতিঝিলে অফিসে আসার সময় রাজুক ভবনের সামনে BTCL এর একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক সহ 3 জন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে 2 জন মারা যান। রিকশা যাত্রীরা মতিঝিলের সিটি সেন্টারের পরিচ্ছন্নতা কর্মী বলেও জানায় পুলিশ। এই ঘটনায় পুলিশ বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জমি কেনা থেকে শুরু করে শিল্প কারখানা স্থাপনে নানা প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা দেশের উন্নয়নে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলছেন তারা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রিটেনে এমন অনেক প্রবাসী আছে যারা দেশে কিছু জমি কিনেছিলেন, তবে তা এখন দখল করে রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা, যা ফেরত পেতে তাদের ধর্ণা দিতে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। আমার দেশে কিছু জায়গা ছিল, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। আমি স্বরলিপিটা দিয়েছি যাতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমার এই সম্পত্তিটা যাতে আবার ফেরত পাইতে পারি। কেবল ফলিক চৌধুরী নয়, এমন ভুক্তভোগী হাজারো প্রবাসী। দেশে বিনিয়োগের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে এসব অভিযোগের সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি তারা সাপোর্ট না দেয়, এই সম্পদকে যদি তারা সহযোগিতা না করে, এই সম্পদকে যারা ধরে রাখতে না পারে, তাহলে ক্ষতিটা হচ্ছে সরকারের। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই সমাধান করার কারণটা হচ্ছে একটাই, that we have to go to the right avenue. সিলেট বলেন, যে জেলাতে ইনভেস্ট করবে সেখানে জেলা প্রশাসক আছে, পুলিশ প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে। আমরা যারা ব্যবসায়ী আছি, চেম্বার অফ কমার্সে জড়িত আছি, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা করব। শিল্প খাতে বিনিয়োগের জন্য সিলেটে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার ঘোষণার 6 বছরেও কোনো কার্যক্রমই শুরু হয়নি। সিলেটে বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে 6,000 কোটি টাকা। সময় সংবাদ, লন্ডন। সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দেশটির আলেপ্পো শহরের একাংশে ক্লোরিন গ্যাস হামলার অভিযোগ উঠেছে। এতে শিশুসহ অন্তত 80 জন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত ব্যারেল বোমার সাহায্যে এই গ্যাস ছড়ানো হয় বলে দাবি করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। রাসায়নিক অস্ত্র কনভেনশনে ক্ষতিকারক ক্লোরিন অস্ত্র হিসেবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালা পড়া, শ্বাসকষ্ট এবং মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হয়। 2012 সালে আলেপ্পোর একটি অংশে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে সরকারি অবরোধে আটকা পড়ে কয়েক লাখ মানুষ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। 2 গোলে পিছিয়ে থেকেও হারের লজ্জা এড়িয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আলবিসেলেস্তারা।
তবে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুধু গোল করেই না, প্রত্যাবর্তনটা মেসি রাঙিয়েছিলেন দলের জয়েও। তবে ইনজুরির ঈর্ষায় মাঠের বাইরে মেসির সঙ্গে ছিটকে যান সার্জিও আগুয়েরো। সাসপেনশনের কারণে ছিলেন না উঠতি সেন্সেশন পাওলো দিবালা। আক্রমণ ভাগে সেরা তারকাদের ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও ম্যাচের প্রথম 30 মিনিটে ছিল আলবি সেলেস্তেদের আধিপত্য। তবে প্রথম সুযোগেই বাজিমাত করে ভেনেজুয়েলা। ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে স্বাগতিকদের লিড এনে দেন হুয়ান পাবলো আনোর। বিরতির পরই ব্যবধান বাড়ায় ভেনেজুয়েলা। 53 মিনিটে আর্জেন্টিন ডিফেন্সকে বোকা বানিয়ে দলকে 2-0-তে এগিয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে তখন হারের লজ্জার মুখে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে 58 মিনিটে জাতীয় দলের জার্সি গায়ে লুকাস প্রাতোর প্রথম গোলে প্রাণ ফিরে পায় আলবি সেলেস্তেরা। আর ম্যাচ শেষ হবার 7 মিনিট আগে ডিমারিয়ার কর্নার থেকে নিকোলাস ওটামেন্ডির গোলে সমতা আনার সঙ্গে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এডগার্দো বাউজার দল। আরেক ম্যাচে মানাউসের এরেনা অ্যামাজোনিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। জয় দিয়ে ব্রাজিল অধ্যায় শুরু করা কোচ তিতে এদিন ভরসা রাখেন আগের ম্যাচের একাদশেই। তার প্রতিদ্বন্দ্বিতেও খুব একটা সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 মিনিট পার না হতেই নেইমারের অ্যাসিস্টে গোল করেন মিরান্ডা। বিরতিতে যাবার আগেই লিড দ্বিগুণ করতে পারত ব্রাজিল, তবে সেই গোল বাতিল করে দেন রেফারি। এর কিছুক্ষণ পরেই ব্রাজিলের হতাশা আরো বেড়ে যায়। 36 মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস নিজেদের জালেই বল পাঠালে সমতা আনে কলম্বিয়া। কিন্তু 74 মিনিটে ফিলিপে কৌতিনহোর অ্যাসিস্টে নেইমারের গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। জাতীয় দলের জার্সি গায়ে 48তম গোল করে কিংবদন্তি জিকোকে স্পর্শ করেন নেইমার। ব্রাজিলের হয়ে এখন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক 24 বছর বয়সী এই ফরওয়ার্ড। নেইমারের সামনে এখন শুধু পেলে, রোনালদো ও রোমারিও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হলো ঘরে ফেরা। যাত্রীদের চোখে মুখে উৎসবের আনন্দ। ঘাট সংকট ও যানবাহনের চাপে দৌলতদিয়া পাটুরিয়ায় তীব্র যানজট। কুড়িগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, এদেশের মানুষ না খেয়ে থাকবে না। শুরু হলো হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল দেয়া। নাশকতার 3 মামলায় বেগম জিয়ার সহ বিএনপির 84 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত। 18 অক্টোবর শুনানি শুরু। 2 মন্ত্রী শপথ ভঙ্গ করলেও মন্ত্রিত্ব থেকে সরে যেতে হবে এমন কোনো আইনি বিধান নেই, জানালেন আইনমন্ত্রী। এবারও কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবিদদের। এবং ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে 90 জেএমবি সদস্য 2 দম্পতি আটক। সরকারের নির্দেশনার পরও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।